ডিয়ার স্টুডেন্টস, আজ আমি এই ভিডিওতে তোমাদেরকে হিস্ট্রি ফিফথ চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটি তোমাদের এক্সামের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, আর ভালো লাগলে তোমরা বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে, লাইক করবে, আর রেড বাটন ক্লিক করে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো যে ছাপাখানা সাথে যুক্ত যে মুদ্রণ শিল্প, এটা কিভাবে একটি প্রাতিষ্ঠানিক পেশাদারী ব্যবসা হিসাবে সুপ্রতিষ্ঠিত হয় বা ব্যবসা হিসেবে গড়ে ওঠে, সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। তো তোমাদের মধ্যে অনেকেই জানো যে আধুনিক ছাপাখানার আবিষ্কার হয় জার্মানিতে, অর্থাৎ ইউরোপেরই একটি দেশ যার নাম জার্মানি। জোহানেস গুটেনবার্গ এই ছাপাখানার আবিষ্কর্তা। আর ভারতবর্ষে ছাপাখানার প্রতিষ্ঠা যারা করেন তারাও কিন্তু ইউরোপেরই একটি দেশের মানুষ, যে দেশটির নাম হচ্ছে পর্তুগাল, এবং পর্তুগালের মানুষদের বলা হয় পর্তুগিজ। এরাই কিনা জলপথে সর্বপ্রথম ভারতবর্ষে এসেছিল। ওরা যখন ভৌগোলিক আবিষ্কারে বেরোয় তখন কিন্তু এই পর্তুগিজরা সর্বপ্রথম ভারতে এসেছিল জলপথে, এবং তারাই ভারতের একটি ছোট্ট ক্ষুদ্র রাজ্য বর্তমানে গোয়া, সেখানে কিন্তু তারা ছাপাখানা প্রতিষ্ঠা করে। আর ভারতবর্ষে বাংলাতে ছাপাখানা যারা প্রতিষ্ঠা করেন তারা কিন্তু ব্রিটিশরা। অর্থাৎ বাংলা বলতে অবিভক্ত বাংলা, বর্তমান পশ্চিমবঙ্গ ও বর্তমানে বাংলাদেশ, এই দুটো জায়গাকে একত্রে বলা হতো বেঙ্গল বা বাংলা, যেখানে ব্রিটিশরা তাদের প্রথম রাজনৈতিক আধিপত্য কায়েম করতে সক্ষম হয়েছিল। সেখানেই কিন্তু তারা ছাপাখানা প্রতিষ্ঠা করেছিল একসময়। ঠিক আছে, যদি দেখো যে ভারতবর্ষের প্রথম সংবাদপত্র, আধুনিক ভারতবর্ষের প্রথম সংবাদপত্র যিনি প্রকাশ করেন তিনি কিন্তু একজন ব্রিটিশ। কি নাম? জেমস অগাস্টাস হিগে। তিনি একটি সাপ্তাহিক পত্রিকা কিন্তু সম্পাদনা শুরু করেন। এটি হচ্ছে ভারতবর্ষের প্রথম কিন্তু সংবাদপত্র, যেটি ইংরেজি ভাষায় তিনি কিন্তু তার প্রতিষ্ঠিত ছাপাখানা থেকে কিন্তু সেটা ছাপাতে থাকেন বা ছাপাতে শুরু করেন এবং সেটা কন্টিনিউ রাখেন। অর্থাৎ কলকাতায় তিনি একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেছিল, জেমস অগাস্টাস হিগি। এই ছাপাখানাতে কি হতো, তিনি তার যে সংবাদপত্রটি বেঙ্গল গেজেট যেটাকে বলা হয় বা হিকির গেজেট, শুধু এটাই এই সংবাদপত্র ছাপানোর কাজটাই যে শুধু সেখানে চলতে থাকে তাই নয়। আমরা দেখব যে ইআইসি অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তার যে মিলিটারি বিল, ভাতার ফর্ম, সামরিক বাহিনীর বিধিবিধান প্রভৃতি ছাপার কাজও কিন্তু এখানে চলতে থাকে। ঠিক আছে, এরপর আমরা দেখব যে স্যার উইলিয়াম জোন্স, অর্থাৎ ছাপাখানার প্রসঙ্গ আসলে পরে ভারতবর্ষ বা বাংলাদেশ ছাপাখানার প্রসঙ্গ আসলে এই মানুষটির কথা অবশ্যই আসবে। তিনি কে? তিনি হচ্ছেন স্যার উইলিয়াম জোন্স, অর্থাৎ যাকে বাংলায় গুটেনবার্গ বলা হয়। তিনি দেখব যে 1778 খ্রিস্টাব্দে হুগলির চুঁচুড়াতে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন। সেখান থেকেও বিভিন্ন পুস্তক পুস্তিকা ছাপানো হতে থাকে। এরপর আমরা দেখব তার 3 বছর পরে কলকাতায় তিনি একটি গুরুত্বপূর্ণ কিন্তু ছাপাখানা প্রতিষ্ঠা করেন, যে ছাপাখানার নাম হয় হচ্ছে অনারেবল কোম্পানিজ প্রেস। 1781 খ্রিস্টাব্দে তিনি কিন্তু এই ছাপাখানাটা প্রতিষ্ঠা করেন, এবং কিছুদিনের মধ্যেই এই ছাপাখানাটা অর্থাৎ 18th সেঞ্চুরিতে, অষ্টাদশ শতাব্দী, অর্থাৎ 1781 মানে কিন্তু অষ্টাদশ শতাব্দী, এই অষ্টাদশ শতাব্দীতে কিন্তু এই ছাপাখানাটা কলকাতার সব থেকে বড় ও সক্রিয় ছাপাখানা হিসাবে প্রতিষ্ঠিত হয়। এই ছাপাখানা থেকে আমরা দেখব যে সরকারি বিভিন্ন কাজকর্মের সাথে সাথে এখান থেকে কিন্তু আমরা দেখব বাইরের বিভিন্ন বইপত্র আর অন্যান্য জিনিসপত্র কিন্তু ছাপানো হতে থাকে। ঠিক আছে,
যেমন ধরো স্যার উইলিয়াম জোন্স প্রতিষ্ঠিত যে এশিয়াটিক সোসাইটি, সেই এশিয়াটিক সোসাইটির যে পত্রিকা এশিয়াটিক রিসার্চেস এবং উইলিয়াম জোন্স অনুদিত কালিদাসের যে ঋতুসংহার, সেটা কিন্তু এখানেই ছাপানো হতে থাকে। এবং কিছুদিনের মধ্যেই আমরা দেখব যে 1780 থেকে 1790 সালের মধ্যেই বাংলাতে 19টি সাপ্তাহিক পত্রিকা ও 6টি মাসিক পত্রিকা কিন্তু প্রকাশিত হয়। এবং এই সাপ্তাহিক মাসিক পত্রিকাগুলো বাংলার প্রতিষ্ঠিত বিভিন্ন ছাপাখানা থেকে কিন্তু ছাপানো হতে থাকে। ঠিক আছে, দেখবো আমরা যে কিছুদিনের মধ্যে বেশ কয়েকজন বাঙালি মানুষ যারা কিনা ছাপাখানার মালিক হয়ে ওঠে, অর্থাৎ ছাপাখানাটা বা ছাপাখানার প্রতিষ্ঠা তখন একটা লাভজনক ব্যবসা হিসাবে কিন্তু পরিচিতি লাভ করে, যার ফলে কিছু বাঙালি মানুষ যারা কিন্তু এই ছাপাখানার প্রতিষ্ঠার লাভের বিষয়টিকে মাথায় রেখে তারা কিন্তু ছাপাখানার প্রতিষ্ঠা করে। যেমন এক্ষেত্রে বাংলার প্রথম যে পুস্তক বিক্রেতা, যার নাম হচ্ছে গঙ্গা কিশোর ভট্টাচার্য, তিনি হচ্ছে প্রথম বাঙালি প্রকাশক ও প্রথম পুস্তক বিক্রেতা গঙ্গা কিশোর ভট্টাচার্য। এবং যে প্রথম যে সচিত্র বই, যে বইয়ের মধ্যে পুস্তকের মধ্যে অনেক চিত্র আছে, সেই সচিত্র বই অন্নদা মঙ্গল, সেটা কিন্তু তিনিই কিন্তু প্রকাশ করে। তিনি বলতে গঙ্গা কিশোর ভট্টাচার্য। এই যে বাংলার ছাপাখানার প্রতিষ্ঠা আদি পর্বে সরকারি কাগজপত্রের পাশাপাশি এখান থেকে আরো বিভিন্ন জিনিস কিন্তু ছাপা হতে থাকে। যেমন ধরো পঞ্জিকা, ভারত ও ইউরোপের ঘটনাবলী নিয়ে লেখা বই, ভ্রমণ কাহিনী, চিকিৎসা বিজ্ঞান, অভিধান, সাহিত্য, নাটক, ধর্মীয় বই, কবিতা ইত্যাদি কিন্তু ছাপা হয়। এরপর আমরা যখন দেখব যে 19বিংশ শতাব্দীতে যখন ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার বিস্তার হওয়া শুরু করে বা ইংরেজি শিক্ষার বিস্তার হয়, যেই কাজটা দ্রুত গতিতে শুরু হয় লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সময় থেকে, সেই সময় আমরা দেখব ভারতের বিভিন্ন প্রান্তে, বাংলা সহ ভারতের বিভিন্ন প্রান্তে কিন্তু নানা স্কুল কলেজ প্রতিষ্ঠিত হয়। এবং এই সময় কিন্তু নারী শিক্ষার উপরে কিন্তু যথেষ্ট ফোকাস করা হয় বা ফোকাস দেওয়া হয়। ফলে কি হয়, স্কুল কলেজের সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু বিপুল পরিমাণে কিন্তু বৃদ্ধি পায়। ফলে কি হয়, লক্ষ লক্ষ বইপত্র কিন্তু ছাপাখানাতে ছাপানো হয়। ঠিক আছে, লক্ষ লক্ষ বই ছাপাখানাতে মুদ্রিত হয়। এবং এই 19বিংশ শতকে আমরা দেখব যে শিশু শিক্ষার উপরে কিন্তু অনেক বেশি জোর দেওয়া হয়েছিল। শিশু শিক্ষা অর্থাৎ বাচ্চাদের শিক্ষা দেওয়া। এই বাচ্চাদের শিক্ষা বা শিশু শিক্ষার জন্য কিন্তু বাংলাতেও আমরা দেখব, ভারতের অন্যত্র তো রয়েছেই, বাংলাতেও নানা কিন্তু বই রচিত হয়। এক্ষেত্রে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় বইটির কথা না বললেই না হয়। তার আগে আমরা দেখব হচ্ছে শিশু শিক্ষা বলে একটি বই, বাল্য শিক্ষা বলে বই, কিন্তু বর্ণপরিচয় বইটি সমস্ত রেকর্ড ছাপিয়ে যায়, বিভিন্ন রেকর্ড ভেঙে ফেলে। শিশু শিক্ষা বাল্য শিক্ষা যে বইটি রচিত হয়েছিল, সেই বইটির রেকর্ড ভেঙে ফেলা হচ্ছে বর্ণপরিচয়। অর্থাৎ পূর্বের দুটি বই, যে দুটি বইয়ের কথা বললাম, এবং বর্ণপরিচয় বই কপি, লক্ষ লক্ষ কপি কিন্তু আমরা ছাপাখানাতে মুদ্রিত হতে দেখি। ঠিক আছে, এই ছাপাখানার মালিকরাই বিভিন্ন ধরনের বইপত্র ছেপে তাদের কিন্তু ব্যবসা বাড়ানোর চেষ্টা চালায়। বিভিন্ন ধরনের বই, শুধু একটি দুটি বই এরকম না। যেমন ধরো সেই সময়, এখন তো ততটা দেওয়া হয় না বা দেওয়া হয় না বললেই চলে, নীতি শিক্ষার পাঠ। তখন কিন্তু স্কুল কলেজে নীতি শিক্ষা পাঠটা কিন্তু আবশ্যক ছিল। এই নীতি শিক্ষা পাঠ আবশ্যক হওয়ায় তখন নীতি শিক্ষার উপর বিভিন্ন বই বা মুদ্রিত হয়। যেমন ধরো হিতোপদেশ, নীতিকথা, তোতা কাহিনী, বোধোদয়, বেতাল পঞ্চবিংশতি, এগুলো সবই হচ্ছে নীতি শিক্ষার উপর রচিত বই। এই বইগুলো লক্ষ লক্ষ কপি কিন্তু আমরা দেখব ছাপাখানাতে
ছাপানো মানে, ঠিক আছে। আর এর পাশাপাশি আমরা দেখবো যে নীতি শিক্ষা ছাড়াও আরও যে সাবজেক্টগুলো রয়েছে যেগুলো আমরা বর্তমানে পড়ে থাকি, সাহিত্য, ইতিহাস, ভূগোল, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা, কারিগরি বিদ্যা, চিকিৎসা শাস্ত্র প্রভৃতি কিন্তু বইপত্রও কিন্তু অনেক বিক্রি বেড়ে যায়। এবং ব্যবসা প্রসারের উদ্দেশ্যে পাঠ্যপুস্তকের পাশাপাশি বোধিনী, অর্থাৎ যেগুলোকে আমরা সহায়ক পাঠ বলি এবং ছোটবেলায় আমরা শুনতাম যে ছাত্র বন্ধু বলা হয়, অর্থাৎ টেক্সট বই তো আছে, যেটাকে আমরা মানে বই বলি অনেকে আবার, অর্থাৎ সহায়ক সহায়ক বই, সহায়িকা, ঠিক আছে। সেই বই কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ছাপা শুরু হয়। ফলে কি হয়, ফলে আমরা দেখব বাংলা, বিশেষ করে যে কলকাতার কথা বলবো, সেই কলকাতার মুদ্রণ শিল্প একটি কিন্তু প্রাতিষ্ঠানিক পেশাদারি ব্যবসা হিসাবে কিন্তু সুপ্রতিষ্ঠিত হয়। এবং এই শিল্পের সাথে যুক্ত, এই শিল্পের সাথে অর্থাৎ মুদ্রণ শিল্পের সাথে যুক্ত যারা কাগজ বিক্রেতা, তারপরে ধরো যারা বই ছাপাচ্ছে, বইটাকে বাঁচছে, এবং দেখবো আমরা যে বই বিক্রি করছে, এই প্রভৃতি পেশার প্রসার কিন্তু দ্রুত গতিতে শুরু হয়। ছাপার কাজে ব্যবসায়িক চাহিদা ক্রমাগত বাড়তে থাকলে আমরা দেখব যে কলকাতার ছাপাখানার সংখ্যাও কিন্তু অনেকটাই বৃদ্ধি পায়। এবং শুধু কলকাতা বললেও শুধু ভুল হবে, কলকাতা শুধু বাংলা না, ভারতের অন্যত্র নানা ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। কিন্তু আমরা জানি যে ভারতের বিভিন্ন জায়গাতে, পুরো ভারতে যত ছাপাখানার প্রতিষ্ঠা হয়েছিল তার মধ্যে সব থেকে বেশি ছাপাখানা প্রতিষ্ঠা হয় হচ্ছে বাংলাতে। এর পিছনেও কারণ রয়েছে, তোমরা জানো যে ঊনবিংশ শতাব্দীতে ভারত নবজাগরণ বাংলা থেকে শুরু হয়, বাংলার কলকাতা থেকে শুরু হয়। বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবচেয়ে বেশি পরিমাণে বাংলাতে প্রতিষ্ঠিত হয়, যার ফলে এখানে ছাপাখানাও কিন্তু বেশি তৈরি হয় বা বেশি প্রতিষ্ঠিত হয়। এই ছাপাখানাকে কেন্দ্র করে একটা সময় কিন্তু বাংলাতে একটা বিশাল বড় কিন্তু একটা বাজার গড়ে ওঠে। অর্থাৎ অনেকেই তখন যাদের কাছে অর্থ ছিল, তারা কিন্তু সেই অর্থ বিনিয়োগ করে তারা ছাপাখানা নির্মাণ করে, এবং ছাপাখানা নির্মাণ করে তারা কিন্তু প্রচুর লাভবানও হতে থাকে। অর্থাৎ ছাপাখানা প্রতিষ্ঠা তখন একটি পেশাদারি ব্যবসা হিসাবে কিন্তু গড়ে ওঠে। এই যে টপিকটি নিয়ে আলোচনা করলাম, এটি প্রায় কিন্তু মাধ্যমিক পরীক্ষায় আসে। তো তোমরা যে মাধ্যমিক দিবে, সেই মাধ্যমিকের এক্সামের জন্য কিন্তু এই টপিকটি গুরুত্বপূর্ণ। তাই তোমরা অবশ্যই কিন্তু এই টপিকটি নিয়ে অধ্যয়ন করবে। আমি আবারও বলছি, যদি তোমাদের মনে হয় যে এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে, আর রেড বাটন ক্লিক করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো সবাই ভালো থেকো। এর পরের দিন আলোচনা করবো হচ্ছে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, তার ইউ অ্যান্ড রায় অ্যান্ড সন্স, ঠিক আছে। ইউ অ্যান্ড রায় অ্যান্ড সন্স নিয়ে আলোচনা করবো, যেটি তোমাদের এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর পরের ভিডিওতে আমি সেটা নিয়ে কিন্তু আলোচনা করবো, ঠিক আছে। ভালো থেকো তোমরা।